প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে হাজির হয়েছি এবং আজকের আমাদের অন্তরালের আলাপের বিষয় আমরা আলাপটা শুরু করতে চাই। থাম্বনেল দেখেই বুঝে গেছেন বিষয়টা কি। হ্যাঁ, গত কয়েকদিন ধরে যে পদ না ছাড়ার যে নাটকটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি পদ ছাড়ব না, পদত্যাগপত্র করব না বলে যে নাটকটা করলেন, সেই নাটকের কতটা মঞ্চ সফল হলো এবং সেই নাটকে শেষ পর্যন্ত কার অভিনয় ভালো হলো, কে হাততালি পেলেন, কে জিতলেন, এই বিষয়টা নিয়ে এখনকার আলোচনা। প্রিয় দর্শক, বাংলার রাজনীতিতে নাটক নতুন কোনো ব্যাপার নেই। এখানে বক্তৃতাও নাটক, প্রতিবাদও নাটক, নীরবতাও নাটক, আর কখনো কখনো পদত্যাগ না করা সেটাও একেবারে পূর্ণ দৈর্ঘ্য রাজনৈতিক প্রযোজনা। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র মমতা ব্যানার্জি, মানে তিনি নাটকের নায়িকা বা নায়ক যেটাই বলুন না কেন, তিনি তাই। নির্বাচনে হারার পর তিনি পদত্যাগ করলেন না, আর সেই এক সিদ্ধান্তেই পরাজয়কে তিনি প্রশাসনিক ঘটনার বদলে রাজনৈতিক সংঘাতে পরিণত করার চেষ্টা করলেন। এখানে প্রশ্ন একটাই, তিনি আসলে কি চাইছিলেন? স্রেফ চেয়ার আঁকড়ে থাকা, না তার চেয়ে বড় কিছু? রাজনীতিতে অনেক সময় হারার পর আসল খেলা শুরু হয়। জেতা মানুষ সরকার পায়, কিন্তু হারা মানুষও কখনো কখনো গল্পটা কেড়ে নেয়ার চেষ্টা করতে পারে, কখনো কখনো গল্পটা সে কেড়ে নিতেও পারে। যেমন একটা দেখুন, এই যে প্রথমটা, যে হারা মানুষ সরকার পায় না, সেটা পশ্চিমবঙ্গে দেখা গেল। আবার জেতা মানুষও যে কখনো কখনো সরকার পায় না কিংবা নানা রকম জটিলতা ওঠে, সেটা এই মুহূর্তে তামিলনাড়ুতে দেখতে পাচ্ছেন। আমরা তামিলনাড়ুর আলোচনা করব না, করব এখন পশ্চিমবঙ্গের আলোচনা। মমতার হিসেবটা সম্ভবত ছিল এই, আমি যদি নিজে না সরি তাহলে আমাকে সরাও, আমি মারব, আমি নিজে সরব না, তোমরা আমাকে সরাও। আর যদি আমাকে সরাতে হয় কিংবা সরাতে যাও, তাহলে আমি চিৎকার করে বলবো, দেখুন, গণতন্ত্রে নির্বাচিত এক নেত্রীকে জোর করে নামানো হলো। সেখান থেকেই তৈরি হতে পারত অপসারিত, বিচার না পাওয়া, অবিচার পাওয়া, এমনকি শহীদ সুলভ নেত্রীর একটা আখ্যান। কিন্তু রাজনীতি তো একতরফা মঞ্চ নয়, একতরফা মঞ্চ নয় যে শুধু নায়িকা সংলাপ বলবেন আর বাকিরা তালি দেবে, এমন তো হয় না। এখানেই মঞ্চে ঢুকলেন রাজ্যপাল এবং তিনি স্ক্রিপ্টটাই নাটকের পাল্টে দিলেন। তিনি মমতাকে আলাদা করে বরখাস্ত করলেন না, বরং সংবিধানের 174/2/বি ধারা ব্যবহার করে পশ্চিমবঙ্গ বিধানসভাটাই ভেঙে দিলেন। আর রিপোর্ট যে খবর অনুযায়ী যে খবর পাচ্ছি, সেটা হলো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবেও রাখা হলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ এক কথায়, নায়িকাকে শুধু স্টেজ থেকে নামানো হলো না, স্টেজটাই খুলে ফেলা হলো। এমনকি গ্রিন রুমে গিয়ে তিনি যে একটু আবার এক প্রস্থ নাটক করবার চেষ্টা করবেন, সেটাও করতে পারলেন না। মানে গ্রিন রুমে গিয়ে তিনি তার পোশাকটাও পাল্টাতে পারলেন না। এখন একটু সহজ ভাষায় আইনের কথাটা ধরা যাক। 174/2/বি এই ধারার সারমর্ম হলো, রাজ্যপাল বিধানসভা ভেঙে দিতে পারেন। 164 ধারা সংবিধানের তার কাঠামো বলছে, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন, অন্য মন্ত্রীরাও মুখ্যমন্ত্রীর পরামর্শে
রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন এবং মন্ত্রিসভা শেষ পর্যন্ত বিধানসভার কাছে দায়বদ্ধ। এই ধারাটির আলোচনায় আরও বলা হয়েছে, মন্ত্রীরা রাজ্যপালের গভর্নরস প্লেজার অর্থাৎ রাজ্যপালের সন্তুষ্টি পর্যন্ত তাদের পদে থাকেন। অর্থাৎ মমতা যদি ভেবে থাকেন, তিনি সেটা ভেবেও ছিলেন যে আমি ইস্তিফা দেব না, আমি তাই আছি। সংবিধান সেই সরল অঙ্ক মেনে চলে না, কারণ সরকার শুধু ব্যক্তি ইচ্ছায় টিকে থাকে না, তা টিকে থাকে আইনসভার বৈধতাতে। আর সেই আইনসভাটাই যখন ভেঙে দিলেন রাজ্যপাল, যে ক্ষমতা তার আছে, তখন চেয়ার থাকলেও তার পার থাকলো না, চেয়ারের পা নেই, পা না থাকলে চেয়ারে বসা যায় না। এবার আসি ৩৫৬ ধারার কথায়। কারণ সবাই ভাবছিল এবং বলছিল, সেটা হচ্ছে রাজ্যপাল ৩৫৬ ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতির শাসন জারি করবেন। এই ধারাটা ছিল সম্ভাব্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়, কারণ রাষ্ট্রপতির শাসনের নাম উচ্চারিত হলেই ভারতীয় রাজনীতিতে উত্তাপ কয়েক ডিগ্রি বেড়ে যায়, নাটকীয়তাও কয়েক ধাপ বেড়ে যায়। কারণ ৩৫৬ এমন কোনো লাল বোতাম নয় যে ইচ্ছে হলো আর টিপে দিলেন রাজ্যপাল, তা নয়। এই ধারাটির ভাষ্য অনুযায়ী, বিশেষ করে এস.আর. বোম্মাই কেস অনুযায়ী, যখন কোনো রাজ্যে সংবিধান অনুযায়ী সরকার চালানো সম্ভব হচ্ছে না, তখন রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারেন। কি দাঁড়ালো কথাটা? যখন সংবিধান অনুযায়ী সরকার চালানো সম্ভব হচ্ছে না। এখানে সেরকম জায়গা একটা আসছিল, কারণ হেরো মুখ্যমন্ত্রী, তিনি পদ ছাড়বেন না, আর জেতা যিনি মুখ্যমন্ত্রী নন, যারা জিতেছেন তারা উইংসের বাইরে। সুতরাং রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারেন এমন একটা ভাবনা খুব বেড়ে উঠছিল। এমনকি প্রচলিত ব্যাখ্যায় এটাও স্পষ্ট যে শুধু রাজনৈতিক বিবাদ নয়, বাস্তব সাংবিধানিক ব্যর্থতার একটা ভিত্তিও দরকার হয় রাষ্ট্রপতির শাসন জারি করতে গেলে। তাই রাজ্যপাল সম্ভবত এমন একটা রাস্তা নিলেন যে ওই ৩৫৬ ধারা যেখানটায় কার্যকর করলেন না, এবং সেই ব্যাপারে প্রশ্নও উঠল না। এখন এস.আর. বোম্মাই কমিটির রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে উকিলদের সুপ্রিম কোর্টে মারামারি, মানে চুলচেরা বিচার, সেটা আর করার দরকার হলো না। তিনি ৩৫৬ নাটকীয়তা এড়িয়েও প্রশাসনিক নিষ্পত্তি ঘটাতে পারলেন। এখানেই মমতার নাটকের প্রথম ধাক্কা। তিনি ভাবছিলেন বরখাস্ত করলে লাভবান হব, কারণ বরখাস্ত মানে অপমান, অপমান মানে পাবলিকের সহানুভূতি, আর পাবলিকের সহানুভূতি মানে ভবিষ্যতে প্রতিবাদ, বিরোধ, এই সবগুলোর জ্বালানি পাওয়া। কিন্তু জ্বালানি পাওয়া মানে তাদের, এখন তো জ্বালানির বাজার নেই, তেলের দাম বেড়ে যাচ্ছে, বাড়ছে, জ্বালানি পাওয়া যাচ্ছে না ইরান যুদ্ধে। তা তিনি ভেবেছিলেন আমার যে যুদ্ধটা, তার যে যুদ্ধ, সেই যুদ্ধের জ্বালানি মিলবে যদি ৩৫৬ প্রয়োগ করে রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করেন। কিন্তু রাজ্যপাল সেই সুযোগটাই দিলেন না। তিনি বললেন না আপনি বরখাস্ত, তিনি কি বললেন? তিনি কার্যত বললেন, আপনি যে অধ্যায়টা শুরু করেছেন নাটকের অঙ্ক, সেই নাটকটা শেষ করে দিলাম। কিভাবে শেষ? ব্যক্তিকে আঘাত না করে প্রতিষ্ঠানটাকেই বন্ধ করে দেওয়া হলো, এই বিধানসভায় ভেঙে দিলেন। এবং রাজনীতিতে এটাই সবচেয়ে কষ্টের পরাজয়, যখন আপনি সংঘাত চান অথচ আপনার প্রতিপক্ষ আপনাকে সেই সংঘাতের মঞ্চটা দিল না, আপনি হেরে গেলেন, মমতা ব্যানার্জি হারলেন। তাহলে কি মমতার এই নাটক একেবারেই ব্যর্থ হয়ে গেল যে গত কয়েকদিন ধরে যেটা করেছেন? না, পুরোপুরি নয়। রাজনীতিতে প্রতীকী প্রতিরোধের একটা মূল্য আছে। পদত্যাগ না করে এই মূল্যটা তিনি পৌঁছে দিলেন
তার সমর্থকদের কাছে। তাদের বোঝালেন, আমি শেষ পর্যন্ত লড়েছি, মাথা নোয়াইনি। এই সমর্থকদের মধ্যে কারা আছেন? একজন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেখান থেকে লাল টুপি মাথায় দিয়ে সমাজতন্ত্রী নেতা অখিলেশ প্রতাপ যাদব এসে গতকাল মমতা ব্যানার্জির ঘরের দরজায় দাঁড়ালেন তার সঙ্গে অভিষেকের সঙ্গে গিয়ে, এবং মমতা বেরিয়ে আসতেই তিনি বললেন, আপনি হারেননি, আপনি হারেননি, হারেননি তোকে জিতেছেন। এ প্রশ্ন উঠতেই পারে, কিন্তু দেখুন একটা বার্তা তো তিনি বিরোধীদের দিলেন, এবং ওই ইন্ডি জোটের যারা আছে তারা ভাবছে মমতা কত বড় লড়াকু যে তিনি হেরে গিয়েও লড়াইটাকে কোন জায়গায় পৌঁছে দিলেন। এই বার্তাটাই গুরুত্বপূর্ণ, কারণ হারার পর তার দল ভেঙে পড়ে। কোনো কেউ যদি হারে তার দল ভেঙে পড়ে, শুধু ভোটের ফলে নয়, মানসিকভাবেও। একজন নেতা যদি সেই মুহূর্তে তার লড়াকু ভঙ্গি বজায় রাখেন, তাতে তার যারা কোর ভোটার, কোর সমর্থক, কর্মী, তারা কিছুটা অক্সিজেন পায়। অর্থাৎ আবেগের বাজারে মমতা হয়তো পুরো লস খেয়ে বেরুলেন না, তবে তিনি কিছুটা শেয়ার হয়তো ধরে রাখতে পেরেছেন, যদিও সেই শেয়ারের দাম একেবারে ধস নামছে সেই শেয়ারের দামে। কিন্তু রাজনীতি তো শুধু কোর ভোটারের খেলা নয়, রাজনীতিতে নিরপেক্ষ দর্শক আছে, ক্লান্ত মধ্যবিত্ত আছে, এমন মানুষও আছে যারা নাটক পছন্দ করে কিন্তু খুব লম্বা সিরিয়াল পছন্দ করে না। তারা নাটক দেখতে ভালোবাসে, দীর্ঘ সিরিয়াল ভালোবাসে না। তাদের চোখে এই ঘটনাটা কেমন দেখালো? একটা সম্ভাব্য ছবি হলো, পরাজয় মেনে না নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেয়ারে ওই লেগে থাকার চেষ্টা। একেবারে সেই ফেভিকলের একটা বিজ্ঞাপন ছিল না, একটা ছোট্ট একটা গাড়ির মধ্যে চারদিকে লোক নিয়ে যাচ্ছে, গাড়িটা চলছে, সেই বিজ্ঞাপন মানে লেগে থাকা, এঁটে থাকা, সেইটা হচ্ছে ফেভিকলের বিজ্ঞাপন ছিল। তো মমতা ব্যানার্জি যেটা করলেন, এটা ভবিষ্যতে ফেভিকলের বিজ্ঞাপন হতে পারে। আমার একটি প্রতিবেদনে একজন দর্শক, আমি তাকে এই মুহূর্তে তাকে এই সম্মানটা দিচ্ছি, এই কথাটা তার মাথায় এসছে। তিনি বলে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, চেয়ারে যেভাবে এঁটে থাকার, লেগে থাকার চেষ্টা করছেন, এটা ফেভিকলের বিজ্ঞাপন হতে পারে, যে কেউ তাকে সরাতে পারছে না। তো এই চেষ্টাটা দেখা গেল। আর একটা ছবি, একজন লড়াকু নেতা যিনি জানেন তিনি হারবেন, তবুও তিনি প্রতিরোধ দেখাচ্ছেন। সমস্যা হলো এই দুই ছবির মধ্যে দ্বিতীয়টাকে শক্তিশালী করতে দরকার ছিল দৃশ্যমান অপসারণের নাটক। অর্থাৎ তাকে যদি রাজ্যপাল পুলিশ পাঠিয়ে কিংবা অন্য কোনোভাবে সেখান থেকে টেনে বার করে দেওয়ার চেষ্টা করত, তার নবান্নে যাওয়া নিষেধ ছিল, মানে অলিখিতভাবে, কারণ গেলেই তো ফাইল চুরি করতে পারেন, সুতরাং যাওয়ার কথা ছিল না। কিন্তু তিনি যদি নবান্নে যাওয়ার চেষ্টা করতেন, আমার ধারণা তাকে নবান্নে ওখানকার গার্ডরা ঢুকতে দিত না, সিএপিএফ কিংবা পুলিশ যারাই থাকুন তারা ঢুকতে দিত না। সুতরাং ওই বরখাস্ত করার চেষ্টা করলে শক্তি প্রয়োগ করে তিনি নাটকটা তৈরি করতে পারতেন, কিন্তু সেইটা করতে পারলেন না। বরখাস্তের বদলে ডিসলিউশন, বিধানসভা ভেঙে দেয়ায় আমাকে জোর করে নামাইয়ে দিল এই আবেগময় কেন্দ্রটি, এই আবেগময় যে অবস্থান, সেটা আর কোনো শক্তি পেল না। এবার একটু লাভ ক্ষতির খাতা খুলি। প্রথম খাতা আইনি লাভ। আইনের দিকে উনি যদি জানতেন যে এইটা করলে, যদি সরকার করে, মানে রাজ্যপাল করেন, তাহলে আইনগত দিক দিয়ে তিনি লাভ পাবেন, কিন্তু আইনগত লাভের প্রাপ্তি তার কাছে কার্যত শূন্য। তিনি পদত্যাগ করলেন কি করলেন না, শেষ পর্যন্ত সরকার রইল কি রইল না, বিধানসভা রইল কি রইল না, কেয়ারটেকার অবস্থানও তার থাকলো না, তিনি কোনোটাই পেলেন না। এবং
আইনের আশ্রয় নেওয়া, আদালতের আশ্রয় নেওয়া, যদিও তিনি হারা কেসেও আদালতে যান, কিন্তু মনে রাখতে হবে সেই কোনো কেসে তিনি জিততে পারেননি আদালতে। আদালতে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে ঝাড় খেয়েছেন এ পর্যন্ত ভারতের কোনো মুখ্যমন্ত্রী কোনো দিন খেয়েছে কিনা সেটা নিয়ে একটা গবেষণা করার দরকার নেই, বলে দেওয়া যায় ওই প্রতিযোগিতায় মমতা সবার আগে। দ্বিতীয় খাতাটা সুতরাং তার কোনো লাভ হয়নি, প্রাপ্তিশূন্য। দ্বিতীয় খাতা রাজনৈতিক বার্তা, এখানে তিনি কিছু নম্বর পেয়েছেন, তিনি দেখাতে পেরেছেন পরাজয়ের পরেও তিনি এক ধাক্কায় মঞ্চ ছাড়ার মানুষ নন, যেটা স্ট্যালিন ছেড়ে দিয়েছেন, বিজয়ন ছেড়েছেন, দেশের সবাই ছেড়েছে। তো এই যে লড়াকু, এই লড়াকুর কতটা মর্যাদার আর কতটা লজ্জার সেটা অবশ্য আলাদা কথা। 3 নম্বর খাতা হলো বড় ন্যারেটিভের যুদ্ধ। এখানেও তিনি কাঙ্ক্ষিত জয় পেলেন না, কারণ শিরোনাম পেয়েছেন সারা ভারতে, কেন অনেক জায়গাতে, ভারতের বাইরেও। বাংলাদেশে কারা বলেছে মমতা লড়াই করে যান, আমরা আপনার সাথে থাকি, জামাত বলেছে। বাংলাদেশে 17 কোটি মানুষ নাকি মমতার সাথে আছে। মানে সত্যি বাংলাদেশ ওরে নিজে কি খাবি, নিজে পায় না শুতে, শঙ্করা রেখে ডাকছে। তাই বাংলাদেশের জামাতের হচ্ছে সেই প্রশ্ন, সেই অবস্থা। এবার আসি, এই প্রশ্ন কার দিকে পাল্লা ভারী হলো? মমতার খাতা তো প্রায় কোনো লাভের অঙ্ক নেই। কার দিকে পাল্লা ভারী? রাজ্যপালের দিকে, নিঃসন্দেহে। কারণ তিনি এমন এক সাংবিধানিক পথ নিলেন যাতে প্রশাসনিক সমাপ্তি হলো, আবার ব্যক্তিগত বরখাস্তের নাটক তৈরি হলো না। একই সঙ্গে 356 ধারার যে ভারী অস্ত্র সেটাকেও সামনে আনতে হলো না। রাজনৈতিক প্রতিপক্ষের দিকে কতটুকু পাল্লা ঝুঁকলো? কারণ প্রতিপক্ষ মমতা ব্যানার্জি তো শুধু পরাজিত হলেন না, পরাজয়ের পর নতুন করে সহানুভূতির ঢেউ তোলার সুযোগও পেলেন না। সবাই হাসছে তার এই লড়াই দেখে, তথাকথিত। এ যেন ম্যাচ জিতে নেওয়ার পর প্রতিপক্ষকে ম্যাচের পরে পোস্ট ম্যাচ যে একটা ভাষণ দেওয়ার সুযোগ থাকে, সেই সুযোগও দেয়া হলো না। সব মিলিয়ে মমতা ব্যানার্জির পদত্যাগ না করার নাটক মঞ্চ সফল হয়েছিল প্রথম অঙ্কের কিছুক্ষণ অবধি। উদ্বোধনী দৃশ্য ছিল জোরালো, রাজনৈতিক বার্তা ছিল স্পষ্ট, সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। কিন্তু যত এগুলো নাটক, স্ক্রিপ্ট তার হাত থেকে বেরিয়ে গেল। কারণ রাজ্যপাল তাকে বরখাস্ত না করে 174/2/B ধারা ব্যবহার করে বিধানসভায় ভেঙে দিলেন। ফলে লাভের পাল্লায় মমতার ঝুলিতে পড়ল প্রতীকী প্রতিরোধ, একটু লড়াকু ইমেজ, আর একরাশ কোর সমর্থকদের জন্য আবেগী বার্তা। আর ক্ষতির পাল্লায় কি পড়ল? শহীদের মর্যাদা পেলেন না, জোর করে অপসারিত হলেন এবং দেশের মানুষকে একরাশ লজ্জা দিয়ে উপহার দিয়ে চলে গেলেন। আর তাই নাটক শেষে ভারী পাল্লাটা গেল রাজভবন ও মমতার বিরুদ্ধ শক্তির দিকে। মমতা শিরোনাম কুড়িয়েছেন, কিন্তু পর্দা নামানোর অধিকার তার হাতে ছিল না। বাংলার রাজনৈতিক থিয়েটারে এটাকেই বলে নায়িকা সংলাপ বললেন, কিন্তু হাততালি পেলেন না শেষে। হঠাৎ করে আলোটা নিভিয়ে দিল অন্য কেউ। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।